আমার বাড়ি আইসো বন্ধু, বসতে দিব পিড়ে, জলপান যে করতে দিব শালিদানের চিড়ে। এই লাইনটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে অপাদান আর অধিকরণ কারক নিয়ে তোমার কোনো বিভ্রান্তি থাকবে না। অপাদান এবং অধিকরণ কারক আমাদের দেশে প্রচলিত পদ্ধতিতে যেভাবে শিখায়, সেটা আমার কাছে অনেকাংশে গ্রহণযোগ্য মনে হয় না। সাধারণত তারা শিখায় যে কি, হতে থেকে চেয়ে, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অপাদান বা অধিকরণ কারক। বিষয়টা আসলে এরকম না। কারণ হতে থেকে চেয়ে দ্বারা প্রশ্ন করলেই যে সেটা অপাদান হবে এবং অধিকরণ কারক হবে, বিষয়টা এরকম না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অপাদান এবং অধিকরণ কারক সাধারণত তোমাদের সপ্তমী বিভক্তি আসবে এরকম কোনো কথা নাই। অনেকগুলো বাক্য দিয়ে আন্ডারলাইন করে বলে দিবে এই শব্দটা কোন কারক। তো কর্তৃকারক কর্মকারক সহজে নির্ণয় করতে পারে। সবচেয়ে জটিলতা তৈরি হয় অপাদান এবং অধিকরণ কারকে। আজকে আমি কথার মধ্য দিয়ে তোমাদেরকে অপাদান এবং অধিকরণ কারকটা শেখানোর চেষ্টা করব। তোমরা আসলে তোমরা কতটুকু বুঝতেছো আমি জানি না। আমি চাচ্ছি যে তোমাদের প্রচলিত মুখের কথা দিয়েই যাতে আমাদের শিক্ষাটা কাভার হয়ে যায়। তুমি যাতে মুখস্থ না করে তুমি মুখে মুখে যা বলো, এটা থেকেই যদি তোমার শিক্ষাটা কাভার হয়ে যায়, তাহলে এই শিক্ষাটা তুমি আর কোনো দিন ভুলবে না। তাহলে আজকে আমরা শিখতেছি কি, অপাদান এবং অধিকরণ কারক। তোমরা যদি যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন, এই দুইটা চিহ্ন যদি চিনো, তাহলে অপাদান আর অধিকরণ কারক জীবনে কখনো তুমি ভুলবে না। অপাদান এবং অধিকরণ কারক বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে আসে, যে এটা কোন কারক তুমি নির্ণয় করো, কিংবা বিভিন্ন চাকরির ইন্টারভিউতেও এরকম এই দুইটা কারক থেকে প্রশ্ন করে দেয় যে এটা কোন কারক, অপাদান না অধিকরণ। কারণ শব্দ দুইটা এরকম থাকে যে শব্দ দুটাকে একেবারে একই রকম মনে হয়, যে মনে হচ্ছে যে এটা অপাদানই, কিন্তু না, সেটা অধিকরণ। আবার এত কাছাকাছি অবস্থান করে অধিকরণ, তুমি বলবে যে না এটা অপাদান, কিন্তু না, আসলে সেটা অধিকরণ। কারণ সুতরাং তুমি যদি এই কবিতাটার লাইনটা মুখস্থ রাখতে পারো, যে আমার বাড়ি আইসো বন্ধু, বসতে দিব পিড়ে, জলপান যে করতে দিব শালিদানের চিড়ে, এই লাইনটা যদি মনে রাখতে পারো, তাহলে তুমি অপাদান আর এবং অধিকরণ কারক বুঝতে পারবা। এটার সাথে মনে রাখতে হবে ইংরেজিতে প্লাস আর মাইনাস। অর্থাৎ ক্রিয়া থেকে কোনো জায়গা থেকে যদি একটা শব্দ প্লাস হয়, তাহলে সেটা হবে অপাদান কারক। আমি আবারও বলি, একটা শব্দ যদি প্লাসে থাকে, মানে যোগের মধ্যে থাকে, তাহলে ওই শব্দটা হবে অপাদান কারক। আর একটা শব্দ যদি মাইনাসে চলে যায়, তাহলে সেটা হবে অধিকরণ কারক। আমি তোমাকে বলি, ওই যে কবিতাটা আবার একটু বুঝিয়ে দেই, যে আমার বাড়ি আইসো বন্ধু, তাহলে বন্ধুকে তার বাড়িতে আসতে বলছে। এখন যদি বলে বন্ধুর বাড়ি, এটা কোন কারক? এটা হবে অপাদান কারক। কারণ বন্ধু ওই বাড়ি থেকে চলে আসতেছে, এটা মাইনাস। সরি, বন্ধু ওই বাড়ি থেকে চলে আসতেছে, এটা অধিকরণ কারক, কারণ ওখান থেকে সে মাইনাস হয়ে যাচ্ছে। তা আবার আমার বাড়ি আইসো বন্ধু, আমার বাড়ি আইসো বন্ধু, বসতে দিব পিড়ে, তাহলে বন্ধু এখন তার বাড়িতে চলে আসছে। ধরো তোমার মা বাবা ভাই বোন তোমরা চারজন এই বাড়িতে আসো। এখন তোমার বন্ধু এই বাড়িতে তোমার দাওয়াতে আসছে। এখন বললো এই বন্ধু কোন কারক? এটা হবে অপাদান কারক। কারণ এটা কি হয়েছে, তোমার বাড়িতে সে এসে যোগ হয়েছে, মানে বেড়ে গেছে। বেড়ে যাওয়াতে বা যোগ হওয়াতে এটা হয়েছে অপাদান কারক। আর তার বাড়ি থেকে যেহেতু সে চলে আসছে, তাহলে তার বাড়ি থেকে একটা লোক মাইনাস হয়েছে, সেই জন্য এটা হবে অধিকরণ কারক। তাহলে আজকে আমরা সহজে শিখে ফেললাম কি, যদি কোনো একটা শব্দ যোগ হয়, তাহলে সেটা হবে অপাদান কারক। যদি কোনো একটা শব্দ বিয়োগ হয়, তাহলে সেটা হবে অধিকরণ কারক। এবার তোমার পরীক্ষা প্রশ্নটা কীরকম হবে? তোমার পরীক্ষা প্রশ্নটা হবে, গাড়ি স্টেশন ছাড়লো, গাড়ি স্টেশন ছাড়লো, বলো তো। এখন স্টেশনের নিচে দাগ দিল, বললো যে এটা কোন কারক? তাহলে তুমি দেখলা, তুমি জানো যদি বিয়োগ হয়ে যায়, যেহেতু গাড়িটা স্টেশনে নাই, তাহলে এটা হবে অধিকরণ কারক। আবার যদি বলে গাড়ি স্টেশনে আছে, স্টেশন কোন কারক?
তাহলে এটা হবে অপাদান কারক, কারণ স্টেশনে গাড়িটা অবস্থান করতেছে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম কোনো শব্দ যদি যোগ অবস্থায় থাকে তাহলে সেটা হবে অপাদান কারক, এটা যদি মাইনাস অবস্থায় চলে যায় এটা হবে অধিকরণ কারক। আরও কয়েকটা বাক্য আমি দিই যেটা তোমার পরীক্ষায় আসতে পারে, যেমন গাছে পাতা আছে, গাছে পাতা আছে, তাহলে পাতার নিচে দাগ দিল, এটা কোন কারক? এটা অপাদান কারক, কারণ গাছের মধ্যে পাতাটা আছে, যোগ। আর যদি বলে গাছ হতে পাতা পড়ে, গাছ হতে পাতা পড়ে, তাহলে পাতার যদি দাগ দেয় এটা কোন কারক? এটা অধিকরণ কারক, কারণ গাছ থেকে পাতাটা পড়ে গেছে, মাইনাস। আরেকটু বলি তোমাকে, আমি বলি গাছে আপেল আছে, আপেল কোন কারক? অপাদান কারক, কারণ গাছের মধ্যে আপেলটা আছে, যোগ অবস্থায় আছে। আবার যদি বলে গাছ হতে আপেল পড়লো, আপেল কোন কারক? আপেল অধিকরণ কারক, কারণ ওটা উপর থেকে পড়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এইবার একটু জটিল করে বলি, যদি বলে আকাশ থেকে বৃষ্টি ছাদে পড়ল, আকাশ হতে বৃষ্টি ছাদে পড়ল, এখন দাগ দিয়ে দিল, আকাশ কোন কারক, ছাদ কোন কারক। তুমি যদি প্লাস আর মাইনাস বুঝো তাহলে আকাশ থেকে যেহেতু বৃষ্টিটা পড়ে গেছে, এটা আর আকাশে নাই, এটা মাইনাস হয়ে গেছে, সুতরাং এটা হবে অধিকরণ কারক। আর যদি বলে ছাদ কোন কারক, ছাদের মধ্যে বৃষ্টিটা জমা হয়ে আছে, প্লাস হয়ে আছে, তাহলে এটা হবে অপাদান কারক। আশা করি তোমরা অপাদান এবং অধিকরণ কারক যদি বুঝে থাকো, জীবনে আর কোনো দিন ভুলার কথা না। ভালো থেকো সবাই। আগামী ক্লাসে আমি তোমাদের জুতা আবিষ্কার, অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল, যার একটা লাইনও অনেকেই বুঝে না, জুতা আবিষ্কার কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমার বিশ্বাস কবিতাটা যদি তোমরা ভালো করে, শুধু গল্পটা ভালো করে বুঝো, কবিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি নিজ থেকে লিখতে পারবা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।